সকল ঈশ্বরের পরম মহেশ্বর, সকল দেবতার পরম দেবতা, সকল পতির পতি, সেই প্রকাশবান ও স্তবনীয় ভুবনেশ্বরকে আমরা জ্ঞাত হই। এই ভুবনেশ্বরের অঙ্গুলি হেলনে গ্রহতারা চন্দ্র সূর্যের যে চলন মহাকাশ জুড়ে ব্যাপ্ত, তাঁরই প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে মানবিক জীবনের প্রতিটি মুহূর্তের সমীকরণ। আর এই সমীকরণের নিখুঁত বিন্যাসে পারদর্শী অ্যাস্ট্রোলজার, লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বারবার তাঁর অভিষেক। একবার নয়, দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি। ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে। লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারারি ডক্টরেট খেতাব। ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তাঁর উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বারবার ফিরে এসেছেন। তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি। একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয়। এই প্রজ্ঞা পারমিতাকে সার্থক জীবনের অভিনন্দন। 2025 কেমন যাবে? আপনি কি তুলা রাশি? পেট, কোমর, হাত সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। প্লিজ একটু সতর্ক থাকবেন। নমস্কার, আমি রূপালী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ছোটবেলা থেকেই না, স্কুলে যখন বড় হয়েছি, কেউ খুব বদমাইশি করলে স্কুলে বলা হতো এই কথা কম, কাজ বেশি। আর অনেক মানুষই যখন তাদের কাজ নিয়ে প্রশ্ন করা হয়, তারা যদি নিজের কাজের ব্যাপারে কনফিডেন্ট থাকেন বা উল্টো দিকের মানুষকে কেউ যখন জাজ করেন, কেউ হয়তো অনেক বড় বড় কথা বলে ফেলছেন কিন্তু তার কাজে সেটা প্রতিফলিত হচ্ছে না, তখন অ্যাকশনস আর লাউডার দ্যান ওয়ার্ডস এই কথাটাও কিন্তু বারবার ফিরে ফিরে আসে। এতক্ষণ ধরে যার কর্মকাণ্ড দেখলেন, সত্যি কথা বলতে গেলে আমার ছোট মুখে তার সম্বন্ধে বলার কোনো সাহস বা অধিকারই আমি দেখাতে পারি না, কারণ তার কর্মকাণ্ড, তার যোগ্যতা, তার ব্যাপ্তি এতটা বিশাল, সেটাকে আমি আমার শব্দচয়নে বেঁধে ফেলবো এতটা যোগ্যতা আমি রাখি না। কিন্তু যেটা আমার ভালো লাগার জায়গাটা হয় সেটা খুব আটপৌড়ে একটা ফিলিং, মানে গোটা বিশ্ব যাকে সমাদর করছে, দুনিয়ার বিভিন্ন কোণে তাকে সম্মান দেয়া হচ্ছে, তাকে পুরস্কৃত করা হচ্ছে, সেই রকম একটা মানুষ কিন্তু আমার খুব কাছের, আমাদের ঘরের। আমাদের এই কথাটা বললাম তার কারণ হচ্ছে তিনি কিন্তু, আপনারা দেখছেনই যে এত পুরস্কার পাওয়ার সাথে সাথে কিন্তু তারা সাধারণ মানুষকে, আমার আপনার মতন মানুষকে কিন্তু অ্যাওয়ারনেস দেওয়ার জন্য তিনি বই লিখছেন, এবং সেটা যেহেতু ইংরেজিতে লিখেছেন তার ফলে উনি বাংলাতেও বই লেখা শুরু করেছেন। কারণ বাংলার মেয়ে, বাংলার মাটি থেকে উঠে আসা মেয়ে সবার আগে মনে করছেন জ্যোতিষশাস্ত্রের উপকার সবার আগে যদি কেউ পায়, আমার আশেপাশের লোকেরা পান না। আমি বাংলার মেয়ে, আগে বাঙালিরা জানুক, তারপরে ভারত, তারপরে বিশ্ব, সবার জন্যই তো আমি আছি। কিন্তু এই যে আন্তরিকতা, এই যে আটপৌড়ে মানুষটাকেও কিন্তু আমি সারাক্ষণ আমার পাশে পাই। তিনি আর কেউ নন, দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতি সম্পন্ন, দুবার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী। নমস্কার সোহিনীদি। নমস্কার রূপালী, কেমন আছো? খুব ভালো আছি। আজকে জানবো তিনটে রাশি সম্বন্ধে, কারণ অলরেডি 6টা রাশি সম্বন্ধে আমার বলা হয়ে গেছে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা তুলা রাশি, বৃশ্চিক রাশি এবং ধনু রাশি, এই তিনটে রাশির উপর। তো তুলা রাশির ক্ষেত্রে এই বছরটা, বছরের যদি প্রথম ভাগ দেখি, প্রথম কথা হচ্ছে যে শিক্ষা থেকে ধাপে ধাপে এগোই। একদম আমি শিক্ষার ব্যাপারেই আসব। তো তুলা রাশির জাতক জাতিকাদের
মে মাস পর্যন্ত কিন্তু যথেষ্ট কনসেন্ট্রেশন ভালো থাকবে। আচ্ছা, কিন্তু আফটার মে থেকে পুরো বছরটাই কিন্তু একটু কনসেন্ট্রেশনের অভাব থাকবে। আচ্ছা। কারণ রাহু কিন্তু তুলা রাশির পঞ্চম ভাবে অবস্থান করছেন, 18ই মে থেকে রাহু আসছে। দ্বিতীয়ত হচ্ছে যারা কম্পিটিটিভ এক্সামস দিতে যাচ্ছে তাদের জন্য বলবো এই বছরটা হয়তো অনেক পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, আদারওয়াইজ কিন্তু ভালো ফল আসবে না। 2.5 বছর তুলা রাশির ষষ্ঠভাবেই অবস্থান করে থাকবেন শনি, যে কারণের জন্য কম্পিটিটিভ এক্সামে পাশ করাটা, যে প্রচুর পরিশ্রম করবে, যে প্রচুর এফোর্ট দেবে, সে কিন্তু পাশ করবে। এবং একটা জিনিস, যে যদি লগ্নের ষষ্ঠভাবে শনি অবস্থান করে তাহলে সেই ক্ষেত্রে হয়তো একটু ডিলে ফল আসে, সবকিছুই একটু লেট হয়। যারা নতুন এক্সামস দিতে চলেছেন তাদের জন্য বলবো যে পেশেন্সলেস হলে চলবে না, কারণ হয়তো একবারেই চান্স আসবে না, কারণ শনি কিন্তু অনেক পরীক্ষা করে তারপরে ফল দেয়। একদম ঠিক। 2 বার 3 বার হয়তো 4 বারের বার ফল আসবে, এটা কিন্তু দেখতে হবে। তৃতীয়ত হচ্ছে আমি যদি কর্মভাবে যাই, এই বছর কিন্তু কর্মভাব কিন্তু তুলা রাশির খারাপ না, অনেক নতুন কর্মের সুযোগ আছে, মানে জব অপরচুনিটিস আসছে। হ্যাঁ, জব অপরচুনিটিস আসছে। যারা প্রাইভেট চাকরি করছে রূপালী, তাদের জন্য কিন্তু এই বছরটা একটু কর্মের চাপ থাকবে, প্রেশার থাকবে। প্রেশার যদি ঠিকঠাক মতো প্রেশারটাকে যদি অ্যাকসেপ্ট করে কাজটা মন দিয়ে করা যায়, তাহলে বছরের শেষে কিন্তু তাদের একটা প্রমোশন, ফিনান্সিয়ালি গ্রোথ, ডেভেলপমেন্ট কিন্তু আসবে। এবং যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য বলবো যে সরকারি চাকরির ক্ষেত্রে একটু প্রমোশন আসবে, একটু প্রেশার থাকবে। হয়তো বেসরকারি সরকারি চাকরি উভয় ক্ষেত্রেই হয়তো সুপিরিয়রদের সঙ্গে একটু মনোমালিন্যতা হতে পারে, সেই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। এরপরে আমি আসবো হচ্ছে ব্যবসা। তুলা রাশির ব্যবসা ভাগ্য 2025 যথেষ্ট কিন্তু ভালো, এবং অর্থলগ্নি করা যেতে পারে। ছোট বড় দু ধরনের ব্যবসাতেই কিন্তু অর্থ আসবে। এবং অবশ্যই আমি বলবো যে তুলা রাশির 20 মের পর যদি কেউ হয়তো ভাবছেন নতুন কোনো ব্যবসা শুরু করবেন, সেটা যদি 20 মের পরে শুরু করা হয় তাহলে সেই স্টার্ট আপটা কিন্তু খুব ভালো থাকবে। ওকে। এবং তাতে কিন্তু সফলতা, ফিনান্সিয়ালি ডেভেলপমেন্ট, বেনিফিট সবকিছুই কিন্তু সেই সময়টা দিয়ে আসছে। এরপর আমি আসবো হচ্ছে বিবাহ ক্ষেত্রে তুলা রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে কারোর হয়তো জুন মাসের আগে রেজিস্ট্রেশনের ডেট আছে, যদি সম্ভব হয় আমি বলবো আফটার জুন। যারা হয়তো আলোচনা করছেন, যাদের ফিক্সড ডেট হয়ে গেছে তাদের আমি চেঞ্জ করতে বারণ করব, কিন্তু অনেকে আছে না যে হ্যাঁ চলো এই মাসে আমরা, এখন হয়তো প্ল্যান করে হয়তো চাইছে মার্চ মাসে রেজিস্ট্রি করতে, তাদের বলবো তুলা রাশির জাতক জাতিকাদের জন্য যে 6 জুনের পর যদি রেজিস্ট্রি ডেটটা ফেলা যায় তাহলে সেই ক্ষেত্রে অনেক ভালো। বিবাহিত জীবন খারাপ যাবে না, বছরের প্রথম ভাগ খুব ভালো যাবে, বছরের মধ্যভাগ এবং শেষ ভাগে গিয়ে একটু স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা আসতে পারে, এবং ইমিডিয়েট ফ্যামিলির বাকি সদস্যদের সঙ্গে একটু সম্পর্ক খারাপ হতে পারে আফটার মে। আচ্ছা, এরপরে আমি আসবো যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের মে মাসের পর হঠাৎ করে প্রেমে অবনতি এবং হঠাৎ করে প্রেম ভাঙতে পারে, একটা ব্রেকআপ আসতে পারে, এসে আবার সেপ্টেম্বরের পর নতুন সম্পর্কে জড়াতে পারে। এবারে আসবো আমি স্বাস্থ্য। বছরের প্রথম ভাগে পেটের সমস্যা নিয়ে ভুগবে, এবং বছরের মধ্যভাগে হার্ট এবং ফুসফুস সংক্রান্ত সমস্যা হতে পারে, পালমোনারি ডিজিজে প্রবলেম হতে পারে, কোনো এয়ারবোন ডিজিজ হতে পারে, ওয়াটারবোন ডিজিজ হতে পারে, সাবধানে থাকতে হবে। এবং বছরের শেষ ভাগে তুলা রাশির জাতক জাতিকাদের নভেম্বর থেকে ডিসেম্বর, 5 নভেম্বর থেকে 21 ডিসেম্বরের মধ্যে একটা ছোটোখাটো ফাড়া, মানে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। সেই ব্যাপারে অবশ্যই, বিশেষ করে যারা নিজেরা সেলফ ড্রাইভ করেন তাদেরকে বলবো একটু সতর্কতা অবলম্বন করতে। এখনো দুটো রাশি নিয়ে জানা বাকি আছে, কিন্তু সময় হয়ে গেছে, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, এক্ষুনি ফিরছি।
2025 কেমন যাবে? আপনি কি বৃশ্চিক রাশি? যারা চিন্তা ভাবনা করে রেখেছেন জমি, বাড়ি, গাড়ি কেনার, তাদেরকে বলবো যে একটা পার্টিকুলার সময় কিন্তু আপনাদের জন্য অনুকূল। সুতরাং কোনো কিছু কেনার আগে একবার জন্মছকটা অবশ্যই দেখিয়ে নেবেন। ফিরে এলাম বিরতির পরে। হ্যাঁ, এরপরে আমরা কোন রাশি এরপরে এই বছরটা জানবো? হ্যাঁ দেখো, এরপরে আমরা আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য, যেহেতু বৃশ্চিক রাশির অধিপতি দেবতা হচ্ছেন মঙ্গল এবং 2025 কাউন্টিং নাম্বার মঙ্গলের বছর, সুতরাং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য প্রথমেই যদি আমি শিক্ষার ব্যাপারে এই বছর জাতক জাতিকাদের কিন্তু আমি বলবো যথেষ্ট কিন্তু ভালো সময়। পড়াশোনার প্রতি তাদের যথেষ্ট কনসেন্ট্রেশন থাকবে এবং পরীক্ষায় কিন্তু উচ্চ ফল লাভ করবে। কিন্তু মার্চ মাসের পর থেকে প্রায়শই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী, তাদের মাঝে মধ্যেই মনটা একটু ভারাক্রান্ত হয়ে যাওয়া, একটু ডিপ্রেশন, কোনো একটা জিনিসের প্রতি ফোকাস করা, মনোসংযোগ করা, সেটা হয়তো একটু ব্যাহত হতে পারে। কেন, তখন কি কোনো ঘরে শনি দেখো, তখন বৃশ্চিক রাশির পঞ্চম ভাব মীন রাশিতে শনি অবস্থান করে থাকছে। 29 মার্চ শনি এন্টার করছে এবং যারা এই বছর কম্পিটিটিভ এক্সামস দিচ্ছেন তাদের জন্য বলবো ভীষণ ভালো। এবং যারা ম্যানেজমেন্ট, টেকনিক্যাল, মেডিকেল এই সমস্ত ফিল্ডের জন্য পরীক্ষা দিচ্ছেন তাদেরও কিন্তু এবছর যথেষ্ট ভালো ফল লাভের আশা রয়েছে। এবং তার সঙ্গে হচ্ছে এই বছর যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের কিন্তু বছরের মধ্যভাগে জুন থেকে নভেম্বর, 12 জুন থেকে 19 নভেম্বরের মধ্যে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে। এরপরে আমরা আসবো কর্ম, অর্থ। কর্মের ব্যাপারে বৃশ্চিক রাশির এই বছর কর্মফল যথেষ্ট ভালো থাকবে। জব লাইফে সাকসেস, মানে প্রফেশনাল সাকসেস, ডেভেলপমেন্ট এবং তার সঙ্গে কর্মে উন্নতি, প্রমোশন এবং অর্থনৈতিক ইনক্রিজ, সবকটাই কিন্তু বৃশ্চিক রাশির জন্য এই বছর রয়েছে। তবে হ্যাঁ, একটা কথা বারবার বলবো যে প্রত্যেকটা জিনিসই ডিপেন্ড করে হচ্ছে ইন্ডিভিজুয়াল জন্মছকের উপর। মহাদশা কেমন যাচ্ছে, অন্তর্দশা কেমন যাচ্ছে, প্রত্যন্তর দশা কেমন যাচ্ছে, সেইটা যদি ঠিকঠাক থাকে, কোনো বলাবল গ্রহের যদি মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলে, তবেই ফল ভালো আসবে। এরপর যেটা আমি দেখছি যে যারা সরকারি চাকরি করছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তাদের কিন্তু একটা প্লেস চেঞ্জ হতে পারে, ট্রান্সফার হতে পারে। এরপর আমি আসবো যে যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে বৃশ্চিক রাশির এই বছরটা যথেষ্ট ভালো মুনাফা আসবে। থ্রু বিজনেস যথেষ্ট ভালো ইনকাম আসবে এবং তারা যদি এমন কিছু বিজনেস এই বছর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা করতে পারেন যেটা ডেয়ারি প্রোডাক্টের উপর, তারপরে এনি কাইন্ড অফ লিকুইড প্রোডাক্টের উপর, জমি জমা, ল্যান্ড, প্রপার্টি রিলেটেড ব্যবসা করা যেতে পারে, সেটা এবছর খুব ভালো চলবে। কনস্ট্রাকশন মেটেরিয়ালসের বিজনেস খুব ভালো চলবে। গোল্ডের ব্যবসা, কপারের ব্যবসা, ব্রোঞ্জের ব্যবসা, মানে ধাতুর যে কোনো ধাতু, সব ধাতু নয়, যেমন কপারের, গোল্ডের, ব্রোঞ্জের, এই ধরনের ব্যবসা করলে সেইটা কিন্তু যথেষ্ট ভালো ফল, মানে একটা ভালো ইনকাম আসবে আর কি। এরপর আমি আসবো প্রেমের সম্পর্ক এবং বিবাহ। দেখো, প্রথম কথা বলি, এই বছর কিন্তু বৃশ্চিক রাশিদের জন্য সম্পর্কের জায়গাটা কিন্তু খারাপ না। প্রেমের সম্পর্ক ভালো থাকবে। হয়তো হঠাৎ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সঙ্গে তার বন্ধুদের অথবা মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, কিন্তু প্রেমের সম্পর্কে উন্নতি, ডেভেলপমেন্ট, বহু পুরনো প্রেম সেটা বিবাহতে পরিণত হতে পারে এবং বিবাহের সময়টা খুব ভালো আছে। সেই সময়টা শুরু হচ্ছে 7 এপ্রিল থেকে এবং নভেম্বর মাসের 30 তারিখের মধ্যে বিবাহ হলে সেটা খুব ভালো হবে। এবং এরপরে আসবো বৃশ্চিক রাশির স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই সাবধানে থাকতে হবে। হার্ট, লিভার, ফুসফুস সংক্রান্ত অসুখ বিসুখ, টিউমার জাতীয় কোনো অসুখ কিন্তু হতে পারে। সুতরাং বৃশ্চিক রাশির এই বছর স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করা কিন্তু দরকার। এখনো বাকি রয়েছে একটা রাশি সম্বন্ধে জানা, সময় হয়ে গেছে। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।
2025 কেমন যাবে? আপনি কি ধনুরাশি? এই বছর কিন্তু ধনুরাশিদের জাতক জাতিকারা যারা শিক্ষার্থী স্টুডেন্ট তাদের জন্য কিন্তু কনসেন্ট্রেশনের প্রবলেম এবং যতটা এফর্ট দেওয়া সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু কম আসবে। সুতরাং আমি বলবো এই ব্যাপারে একটু সতর্ক হওয়া দরকার এবং একটু গাইডেন্স দরকার। ফিরে এলাম বিরতির পর। এবার আমরা সম্ভবত জানবো ধনুরাশির। ধনুরাশির 2025টা কিন্তু শুভ যাবে। ধনুরাশি জাতক জাতিকাদের জন্য বলবো বিশেষ করে যে এই বছরটা প্রত্যেকটা কাজ খুব বিবেচনা করে সিদ্ধান্ত নিতে, কারণ এই বছর হয়তো আপনার ভুল সিদ্ধান্তের জন্য আপনার জীবনের কোনো একটা বড় ধরনের ক্ষতি হতে পারে, ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো সেই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। এবং ধনুরাশি জাতক জাতিকাদের আমরা যেটা প্রথমেই আমাদের ভিত সেটা হচ্ছে আমাদের এডুকেশন, শিক্ষা ক্ষেত্রে বলবো যে শিক্ষার্থীদের কনসেন্ট্রেশন রিলেটেড সমস্যা সারা বছরটাই থাকবে, মানসিক বিষাদ, পড়াশোনায় মন না লাগা, এবং যত ভালোই পড়াশোনা করুক, যতটাই এফর্ট দিক, সে অনুযায়ী যে এক্সপেক্টেড রিটার্ন সেটা নাও আসতে পারে। রেজাল্ট কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু মেন্টালি ডিস্ট্রাকশন এবং ভালো ফল নাও আসতে পারে। উচ্চশিক্ষা লাভের জন্য হয়তো ধনুরাশির জাতক জাতিকা বিদেশে যাওয়া হতে পারে। এরপর আমি আসব কর্ম। সরকারি কর্মচারীদের জন্য এই বছর সেরকম কিছু প্রমোশনের যোগ দেখাচ্ছে না, তবে হ্যাঁ, জুন মাসের 28 তারিখ থেকে আগস্টের 17 তারিখের মধ্যে একটা প্রমোশন হওয়ার চান্স থাকছে সরকারি চাকরি যারা করছেন। এবং যারা বেসরকারি চাকরি করছেন তাদের জন্য বলবো যে বছরের প্রথম ভাগে সেরকম কোনো উন্নতি ডেভেলপমেন্ট নেই, যা কিছু আছে সেটা 7 জুলাই থেকে নভেম্বর মাসের 13 তারিখের ভিতর। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য ব্যবসা, অবশ্যই ব্যবসায় লগ্নি করবেন, কিন্তু সেটা ভাবনা চিন্তা করে, কারণ এবছর ব্যবসায় লগ্নি করলে হয়তো অনেক অর্থ ক্ষতি হতে পারে, নতুন ব্যবসা থেকে মুনাফা নাও আসতে পারে, অনেক পুরনো বিজনেস হঠাৎ করে এই বছর বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং এই বছরটা অর্থ সংকটের সম্ভাবনা আছে, অর্থ সংকটের সম্ভাবনা আছে, মানে উভয় ক্ষেত্রেই। যারা কর্ম করছেন তাদের জন্য যে অর্থনৈতিক খুব একটা ডেভেলপমেন্ট আমি দেখছি না, তবে হ্যাঁ একটা জিনিস বলবো যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকার এর জন্য মন খারাপ করবেন না, এটা একটা নিউমেরোলজিক্যালি বিচার হচ্ছে। ইন্ডিভিজুয়াল ছক যদি আপনার খুব ভালো থাকে এবং যদি ভালো গ্রহের মহাদশা চলে তাহলে হয়তো এই বছর আপনাকে অনেক কিছু দিলেও দিতে পারে। এরপরে আসবো হচ্ছে বিবাহ এবং সম্পর্ক। হ্যাঁ, বিবাহ ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে খুব একটা কিন্তু খারাপ বছর নয়, অনেক পুরনো প্রেম সফলতা পাবে, বিয়েতে পরিণত হবে। এবং ধনুরাশি জাতক জাতিকারা যাদের জীবনে কোনো পার্টনার নেই তাদের লাইফে কিন্তু পার্টনার আসার চান্স রয়েছে, সেটা 12ই মার্চ থেকে 29 সেপ্টেম্বরের মধ্যে। সময়টা খুব ভালো, এই সময়ের মধ্যে আপনার জীবনে নতুন কেউ আসতে চলেছে এবং যার সঙ্গে সম্পর্কটা খুব সুন্দর দৃঢ় হতে পারে। এরপরে আমি আসবো ধনুরাশির স্বাস্থ্যের ব্যাপারে বলবো যে এই বছরটা একটু ফুসফুস সংক্রান্ত সমস্যা ধনুরাশিরও থাকছে, হঠাৎ করে কোনো আঘাত এবং তাতে ঘাড়, পিঠ এবং হাতের ক্ষতি, কোনো একটা বড় অপারেশন হাতে হতে পারে, হাতের হাড় ভাঙতে পারে, পিঠের হাড় ভাঙতে পারে, স্পন্ডিলাইটিস একটা প্রবলেম আসার চান্স রয়েছে, লিভার সংক্রান্ত সমস্যা, ফুসফুস সংক্রান্ত সমস্যার চান্স রয়েছে। তবে হ্যাঁ একটা জিনিস বলবো যে ইন্ডিভিজুয়াল জন্মছকে যদি দেখা যায় যে গ্রহ নক্ষত্রের পজিশন ভালো, তাহলে হয়তো বছরের শেষে আবার এগুলোর থেকে ওরা বেরিয়ে আসতে পারে। একটা জিনিস বলো, এই যে আমরা আলোচনা যখন করছি, আমরা যে বছরটা নিয়ে আলোচনা করছি সেটা একটা ইংরেজি বছর, আর আমরা যে রাশিগুলো নিয়ে কথা বলছি সেটা কিন্তু বাংলা রাশি। মানে ধরে নিচ্ছি একজনের বাংলায় রাশি হচ্ছে মীন, অর্থাৎ ইংরেজিতে তার রাশি হচ্ছে ভার্গো। এবার তার উপরে কি ওয়েস্টার্ন জোডিয়াক সাইন, হ্যাঁ, এবার বছরটা কিন্তু ইংরেজি বছর, তাহলে সেক্ষেত্রে কি তার উপর বাংলা রাশির এফেক্টটা বেশি হবে না ইংরেজি রাশির এফেক্টটা বেশি? দেখো, এটা একটা তুমি খুব ভালো প্রশ্ন করেছো। তার মধ্যে প্রথম কথা একটা জিনিস বলি, সত্যি কথা বলতে যে যেহেতু মানুষের খুব আগ্রহ এই সাবজেক্টটার উপর এবং প্রত্যেকটা মানুষ 2025 কেমন যাবে এটা সকলের মধ্যেই কিন্তু একটা প্রশ্ন থাকে এবং সকলেই এটাতে ইন্টারেস্টেড। আমি বলবো যে ওই বছরটা কেমন যাবে সেটা কিন্তু ডিপেন্ড করে টোটালি তার গ্রহের দশার উপর।
কি দশা তার শুরু হচ্ছে, কি অন্তর্দশা চলছে, গ্রহ তার কি পজিশনে রয়েছে সেটা। এই যে নিউমেরোলজিক্যালি কিছুটা কিঞ্চিত প্রভাব তো ডেফিনেটলি ফেলে, একটা জোর বিজোর সংখ্যার ব্যাপারও থাকছে, সব মিলিয়ে হয়তো তার কিছুটা তো এফেক্ট আসে, কিন্তু 100% এফেক্ট কিন্তু আসে না। সেইটা টোটালি আসবে তার ইন্ডিভিজুয়াল জন্মছক থেকে। যার জন্য আমি যখন প্রেডিক্ট করি বছরের প্রথমেই আমি সারা বছরের প্রেডিকশন দিই, এবং যখন আমি প্রেডিকশন করি বারবার আমি কিন্তু এটা খুব জেনারেল একটা, হ্যাঁ এটা জেনারেল প্রেডিকশন, প্রত্যেকটা মানুষকে বারবার বলবো যে কোনো কিছুতেই অতিরিক্ত উচ্ছ্বাস হওয়ারও দরকার নেই, আবার কোনো হতাশ হওয়ারও দরকার নেই, কারণ আপনার ইন্ডিভিজুয়াল জন্মছক কি বলছে সেটাকে দেখতে হবে। ইন্ডিভিজুয়াল জন্মছক যদি আপনার সাপোর্টিভ হয় তাহলে কিন্তু আপনার যথেষ্ট ভালো যাবে, নন সাপোর্টিভ হয় তাহলে কিন্তু ভালো যাবে না। তবে হ্যাঁ কিছুটা তো এফেক্ট আসে, সার্বিক এফেক্ট, যেমন শারীরিক একটা এফেক্ট অবশ্যই একটা বছরের উপর ডিপেন্ড করে। তারপরে যে হয়তো হঠাৎ করে পরিবারের কাউকে লস্ট করা, কারোর মৃত্যু, হ্যাঁ মানে এইগুলো তো একটা থাকে, সেই জিনিসটা কিছুটা হলেও এফেক্ট আসে। তো সব মিলিয়ে কিন্তু আমি সবসময় বলবো ইন্ডিভিজুয়াল জন্মছক রূপালী, কারণ ওটাই কিন্তু মেন জিনিস। এক্স্যাক্টলি, এইটাই হচ্ছে আসল কথা, ইন্ডিভিজুয়াল জন্মছকই কিন্তু মেন জিনিস। তাই এই জেনারেল আলোচনা শুনে যেটা ডক্টর সোহিনী শাস্ত্রী বললেন যে প্রচণ্ড উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই, আমার ইন্ডিভিজুয়াল জন্মছকে হয়তো সামনে একটা বিপদ আছে, কিন্তু আমি একটা জেনারেল আলোচনা শুনে ভাবলাম আমি তো একদম দিব্যি আছি, দিয়ে আমি একটা হঠকারী সিদ্ধান্ত নিলাম। আবার ঠিক উল্টো, আমার ইন্ডিভিজুয়াল জন্মছকে হয়তো সামান্য কিছু সমস্যা আছে, যেটার সমাধান কিন্তু ডক্টর সোহিনী শাস্ত্রীর হাতে আছে। আমি একটা জেনারেল আলোচনা শুনে ভাবলাম ধুর এবছর তো আমার কিছুই হলো না, আমার তো সব শেষ, আমি হতাশ হয়ে চেষ্টা করাই বন্ধ করে দিলাম। এই দুটোই কিন্তু অত্যন্ত ভুল এবং অত্যন্ত অন্যায়। এই দুটোই কিন্তু আমার অলসতার কারণে হবে। আর যারা অলস নন তারা কিন্তু নিজেদের সঠিক ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ নিয়ে পৌঁছে যান ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে, শুধু সঠিক রাস্তাটা খুঁজে বের করার জন্য। উপকার পেয়েছেন প্রচুর মানুষ। আসুন শুনে নি না কোনো একজনের কথা তার মুখ থেকে। নমস্কার, আমার নাম সৃজিত মিত্র। বিগত 10 বছর ধরে আমি আর আমার স্ত্রী, আমরা দুজনে শর্মিলা, আমরা দুজনেই ম্যাডামের কাছে আসছি। ডক্টর শাস্ত্রীর কাছে প্রথম 2015-16 নাগাদ এসেছিলাম। সেটা আমার জন্যে, আমার কর্মক্ষেত্রে, আমার কাজের জন্যে আর পারিপার্শ্বিক যা অবস্থা তার জন্যে আমি এসেছিলাম। এবং সেই সময় আমার ছেলের খুব একটা ফেজ চলছিল যেখানে প্রচণ্ড অ্যাঙ্গার ছিল, পড়াশোনায় ফোকাসের একটা দরকার ছিল। তো আমার ছেলে তখন 7th গ্রেডে, সো তখন আমরা আর একবার এলাম। আমরা এসে আমার ছেলেকে নিয়ে এলাম এখানে। ম্যাডাম দেখলেন 2018 থেকে নিয়ে এখনো পর্যন্ত যা যা উনি করতে বলেছেন সেগুলোকে আমরা ফলো করেছি, এবং ফলো করার পর আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছি, এবং আজকে আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে। কলকাতাতে ডক্টর সোহিনী শাস্ত্রীর চেম্বার 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25 এই ঠিকানায়। দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে, এবং এছাড়া উত্তর 24 পরগনা, মুম্বাই, দুবাই, লন্ডন বিভিন্ন জায়গাতে উনি চেম্বার করেন বিভিন্ন সময়। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যে ফোন নাম্বারটা আছে সেই নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন। আর যারা এমন একটা ডিস্টেন্সে রয়েছেন যে কোনো চেম্বারে যাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তাদের জন্য রয়েছে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি কিন্তু একই রকম। আজকের মতন সময় শেষ, আমাদের তো যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আগামী দিন এই সময়ে এই চ্যানেলে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন।